অভিনেতা তরুণ কুমারের কথায় পরিচালক চিত্ত বসুর বন্ধু ছবিতে নায়িকা হয়েছিল মালা সিনহা। মালা আমাদের ভবানীপুরের মেয়ে। ওর বাবাকে আমরা দাদা বলতাম। অভয় ব্যানার্জি লেনে থাকতো ওরা। মনে আছে আমাদের পাড়ার কোনো ফাংশানে মালার সঙ্গে দেখা। দাদা ওর বাবাকে বলল, অ্যালবার্ট দা, আপনার মেয়েকে সিনেমায় নামান, প্রতিভা আছে, দেখতেও সুন্দর, খুব নাম করবে। মালার বাবা উত্তরে বলেছিলেন, তোমাদের ওই সিনেমার লাইনে কখনোই নয়। অথচ ভাগ্যের ফের এর মাস কয়েকের মধ্যেই মালার সঙ্গে টালিগঞ্জে দেখা হলো। অ্যালবার্ট দা অপ্রস্তুতের হাসি মুখে জড়িয়ে বলেছিল, প্রযোজক খুব ধরাধরি করলো তো, না বলতে পারলাম না। মালারা জাতে ছিল খ্রিস্টান। অ্যালবার্ট দা সে আমলে ছিল রেশের বুকি। তখন ওই ধরনের মানুষের সঙ্গে সমাজের উঁচু মহলের খুব দহরম মহরম ছিল। হয়তো অমনি কোনো যোগাযোগে মালা ছিটকে এসেছিল টালিগঞ্জ পাড়ায়, কিন্তু বেশি দিন টিকে থাকেনি। অমনি আর এক যোগাযোগ ওখানে আসতে লাগে। পরে ওরা কলকাতায় এলেও অ্যালবার্ট দা হোটেলে উঠত না, পুরনো পাড়ায় নিজের বাড়িতেই উঠত। মানুষ কি এভাবে স্মৃতির শিকড় ধরে অতি দাদা বিশাল এক দায়িত্ব কাঁধে নিয়ে ফেলল। ওই সময় দুর্গাপুর হাউজিং স্কিমের তরফ থেকে নিউ আলিপুরে জমির প্লট বিক্রি হচ্ছিল। দাদার কানেও পৌঁছলো খবরটা। যে দাদা এক আনাও বৈষয়িক নয়, তাকেই দেখলাম জমি কেনার জন্য নেচে উঠেছে। নিজের এক টুকরো জমি কে না চায় ওপর নিজের মনোমতো বাড়ি বানাতে। আমি অবশ্য কথাটা শুনে ঘাবড়ে গেলাম। দাদাকে নিরস্ত করার জন্য বললাম, নিউ আলিপুর পশ এলাকা হয়ে উঠেছে, ওখানে জমির তো আকাশছোঁয়া দাম, তার ওপর বাড়ি বানাতে গেলে অকুল পাথারে পড়বে। দাদা আমার দুর্ভাবনাকে ফুৎকারে উড়িয়ে দিয়ে বলল, ওসব নিয়ে তোকে ভাবতে হবে না। জেনে রাখ, সাধ যদি আন্তরিক থাকে তবে সাধ্যের জোগানো হয়ে যায় আপনা থেকে। আমার অবশ্য বিশ্বাস হয়নি কথাটা। ভাই হিসেবে তো জানতাম দাদা একেবারেই সঞ্চয়ী নয়। হয়তো কেউ কোনো রকমে আর্থিক সংকটে পড়েছে, দাদার কাছে হাত পেতে দাঁড়ালে নিরাশ হতো না। যদিও এসব ব্যাপারে দাদা কখনোই মুখ খুলত না। দাদার ডান হাতের খবর জানতো না বাঁ হাত। বাস্তবে কিন্তু দেখলাম দাদার কথাই সঠিক প্রমাণিত হলো। কিভাবে যেন টাকা জোগাড় করে ফেললো দাদা। জমি কেনা হলো 11 কাঠা। তারপর অতি উৎসাহে নেমে পড়ল বাড়ি বানাতে। বিশ্বরূপার দক্ষিণেশ্বর সরকার তখন প্রমোটারি ব্যবসা করেন। দাদা ধরল ওকে। তখন তো আর আজকালকার মতো ভুঁই ফোড়ারা প্রমোটারিতে নামেনি। কাজের পরই অত্যন্ত সৎ ছিল সকলে। এখনও মনে আছে বাড়ির প্ল্যান নিয়েই কত ভাবনা চিন্তা হলো। দাদা অবশ্য কয়েকটা ক্ষেত্রে নিজের পরিকল্পনা থেকে এক চুলও সরেনি, যেমন বাথরুম। পরে যারা নিউ আলিপুরের বাড়িতে গেছে সকলে বাথরুম দেখে দাদার রুচির প্রশংসা করেছে। এমনকি আমাদের বাবা খুঁতখুঁতে হিসেবে যার বড় সুনাম ছিল, তিনিও দাদার নিউ আলিপুরের বাড়ির বাথরুমের খুব প্রশংসা করতেন। বাড়ি তৈরির টাকা জোগাড় করতে দাদাকে প্রথম দিকে খুব হিমশিম খেতে হয়েছিল। খোকাদা মানে বিভূতিলা ওই সময় জমি খুঁজছিল। দাদার সঙ্গে খোকাদার সম্পর্ক ছিল অতি ঘনিষ্ঠ। দাদা খোকাদাকেই বলল, আমার নিউ আলিপুরের জমিটাই তো অনেকটা বড়সড়, আপনি না হয় একটা অংশ নিন, বাকি জমিটায় আমি বাড়ি তুলব। খোকাদাকে বেচা জমির সেই টাকাতেই কি শুধু বাড়ি উঠতে পারে নাকি? দাদাকে একসময় বৌদির গয়নাতেও হাত দিতে হলো। সে একটা ব্যস্ততার সময় গেছে। একদিকে একের পর এক ছবির শুটিং চলছে, তারই ফাঁক করে কখনো দাদা আবার কখনো আমি দেখে আসতাম বাড়ি কত দূর উঠল। বাড়ির ঘরগুলো যখন মোটামুটি তৈরি হয়ে গেছে, ফার্নিচারের খুঁটিনাটি কাজ চলছে জোর কদমে, সেই সময় দাদা আবার বন্ধুদের নিয়ে ওই নতুন বাড়িতেও আড্ডা জমিয়েছে।
তবে অতখানি চাপের মুখেও যে দাদা সে সময় ভেঙে পড়েনি তার কারণ সাফল্য। দাদার ধুলো মুঠিও যে সে সময় সোনায় পরিণত হয়েছে। যে ছবিতেই তখন দাদার মুক্তি পায় হিট হয়, নয়তো সুপারহিট হয়েছে। চিত্তদার বন্ধু যে সফল হবেই সে কথা দাদার মুখে আগাম শুনেছিলাম। শুধু পরিচালক হিসেবেই নয়, মানুষ হিসেবেও চিত্ত বসু ছিলেন বড় মাপের। দিল দরিয়া মেজাজ ছিল চিত্তদার। বন্ধুর শুটিংয়ের সময় কোনো দিন হয়তো লাঞ্চ ব্রেকে হাজির হয়েছি, চিত্তদা ডেকে নিতেন আমাকেও। দাদা আর আমি চিত্তদাকে শেষদা বলে ডাকতাম। অন্য পরিচালক যখন লাঞ্চের জন্য ৮ ঘন্টা ব্রেক দিতেন, চিত্তদা দিতেন কমপক্ষে ১ ঘন্টা। এমনিতে স্টুডিওতে দাদার লাঞ্চ খাওয়া ছিল দর্শনীয় ব্যাপার। নায়ক বলে যে অন্য গ্রহের মানুষ মেকআপ রুমে বসে সকলের দৃষ্টির আড়ালে লাঞ্চ ছাড়বেন, সে গোত্রেরই মানুষ ছিল না দাদা। অন্য ফ্লোরে ছবিদা বা পাহাড়িদা থাকলেও দাদা নিজেই ওদের ডেকে নিত। এমনকি NKG, মনুজেন্দ্র ভঞ্জ, পঙ্কজ, জ্যোতির্ময় বসু, রায়দের মতো গুণী সাংবাদিকদেরও লাঞ্চে ডেকে নিত দাদা। খাওয়ার পাশাপাশি চলতো দেশি বিদেশি ছবি নিয়ে আলোচনা। কোথায় কে ভালো ছবি তৈরি করলো, সেই ছবির বৈশিষ্ট্য পায় কি, কোথায় আলোচনা, এই সমস্ত আলোচনা হতো। সকলেই সমৃদ্ধ হতেন এইসব আলোচনায়। শেষদা দাদার ওই গুণের কদর করতেন। বন্ধুর লাঞ্চে দিনের পর দিন দেখেছি টেবিল সাজিয়ে বসে আছেন শেষদা। রান্নায় মাছের পদই থাকতো কয়েক রকমের। আড্ডা হাসি পেছনে লাগায় খাবার টেবিলের মধ্যমণি হয়ে উঠত দাদা। পরিচালক হিসেবে শেষদার আর একটা বড় গুণ ছিল অন্যদের সৃজনশীল সৃষ্টির স্বাধীনতা মেনে নেওয়া। এতে যে বহু ক্ষেত্রে সাফল্যই তৈরি হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। বন্ধুর গানগুলোর কথাই স্মরণ করুন না, আমার বক্তব্যের প্রমাণ পেয়ে যাবেন। সঙ্গীত পরিচালক নচিকেতা ঘোষ বন্ধুর গান গাইবার জন্য বেছে নিয়েছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায় ও প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে। এছাড়া দাদার লিপে গান গাইবার জন্য তো হেমন্ত দা ছিলেনই। গৌরীদা মানে গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা গানের বাণীও হয়েছিল উচ্চমানের। বন্ধু আর রাজলক্ষ্মী শ্রীকান্ত মুক্তি পেয়েছিল একই সপ্তাহে। প্রথমটা রূপবাণীতে, দ্বিতীয়টা মিনারে। দাদা কিছুটা টেনশনে পড়েছিল বন্ধু নিয়ে। সুচিত্রা উত্তম জুটির ক্রেজ তখন তুঙ্গে। রাজলক্ষ্মী ও শ্রীকান্ত ওই জুটি বেঁধেই ছবি। দাদার মনে তাই সংশয় তৈরি হয়েছিল, বন্ধু ছবিতে মালা সিনহার সঙ্গে দাদাকে দর্শকরা মন থেকে মেনে নিতে পারবে তো? দাদার সমস্ত সংশয়কে মিথ্যে প্রমাণিত করে বন্ধু হিট করেছিল। লোকের মুখে মুখে ফিরেছিল বন্ধু ছবির গানগুলো। বিশেষ করে দাদার লিপে হেমন্তদার গাওয়া মৌ বনে আজ মৌ জমেছে, বউ কথা খাও ডাকে, কিংবা মালতী ভ্রমরে করে ওই কানাকানি গান দুটো তো এখনও মনে দোলা দেয়। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতেও ভুলবেন না।